গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। মাসিমা, মাসিমা, আমি এসেছি। আমাকে চিনতে পারছো? মাসিমা, আমাকে 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 কাছে ডেকে নাও। মাসিমা, মাসিমা। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজকের গল্প তমগ্ন নস্করের লেখা রুনু। তমগ্ন নস্কর পশ্চিমবঙ্গের বারুইপুরের বাসিন্দা। পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু নেশা তাকে টানে লেখার প্রতি। সম্প্রতি তার লেখা দেও বহু আলোচিত। তাছাড়া বিখ্যাত রহস্য রোমাঞ্চ সংকলন বৃষ্টিকে স্থান পেয়েছে তার লেখা। এছাড়াও তিনি শারদীয় সংখ্যাগুলির নিয়মিত লেখক। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, সাংখ্য ও শিব। গল্পে পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প রুনু। বাস স্ট্যান্ডে নামতে না নামতেই মুষলধারে বৃষ্টি নামল। তাড়াতাড়ি পা চালালো অসিত। লোকালটা এতটা লেট করলো যে সব সুপারফাস্ট বাসগুলো মিস হলো। অবশ্য তারও একটু দোষ হয়েছে। ফেরার পথে বাজার থেকে ওই মাছ কাঁকড়াগুলো না কিনলেই হতো, কিন্তু অমন সুন্দর কাঁকড়া আর জল ছেঁচা মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি। হতেই আগের ট্রেনটা গেল। যাই হোক, সেসব কথা পরে ভাবলেও চলবে। আপাতত কোনো ভ্যান রিক্সা পাওয়া যায় কিনা সেটাই দেখতে হবে। মেয়ের জন্য তুলোর পুতুলটা কিনেছে, ওইটা কোনোভাবে না ভিজলেই ভালো। রিক্সা একখানা পেয়ে গেল, পুরনো প্যাডেল রিক্সা। চালক তবিয়ত চাচা। চাচা প্রাচীন লোক, মোটর রিক্সার যুগেও সেই পুরাতন প্যাডেলেই পড়ে আছেন। টুকুর টুকুর করে সবারই সাথে সাথে গল্প করতে করতে পথ চলেন। চাচা প্লাস্টিকের আড়ালে বিড়ি নিয়ে বসেছিল। তাকে দেখেই তড়া করে উঠল। অসিত বুঝল আর চাচার হাতের হাল খারাপ। অবশ্যই এই বৃষ্টিতে কেই বা বেরিয়েছে, তা ওই করোনাকালে। রতনপুরের কালভারটা সবে পেরিয়েছে এ চাচা কথা বলতে শুরু করলেন। দাদাবাবু কি অফিস থেকে আসছেন? এই করোনার সময় অফিস যেতে হচ্ছে। গভর্নমেন্ট বললো কি সব যেন ছুটি ফুটি দেবে। হ্যাঁ, তা হচ্ছে বই কি। সপ্তাহে 3 দিন যাই, দূরে বলে একটানা 3 দিন। বুধবার থেকে আমার শুরু হয়। ওই বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন আমি করি। ওই বুধবার গিয়ে অফিসের দোতলায় থেকে যাই, আর ওই শুক্রবার দিন অফিস থেকে বেরিয়ে আসি। আজ খানিক দেরি হয়ে গেল, আর ট্রেনেরও যেরকম গ্যাপ। ট্রেন মিস হলে কানেক্টিং সুপারফাস্ট বাসগুলো মিসিং। ভালো করে চালু না হলে বুঝলে চাচা বড় সমস্যা। অন্ধকার কালিগোলা সন্ধ্যা, চড়বড় করে ফোঁটা ছড়ে যাচ্ছে কেবল। রিক্সার সামনে একটা ছোট এলইডি লাগানো আছে, তাতেও রাস্তা অতটা পরিষ্কার হচ্ছে না। আশেপাশের 2-1টা ইতিউতি মোটর বাইক ছুটে যাচ্ছে বটে, কিন্তু তাতে যেন নৈশব্দ বেড়ে যাচ্ছে। অথচ এই রাস্তা কি চমচমাট থাকতো আজ 7-8 মাস আগেও? আপন মনে বকতে বকতে চাচা রিক্সা চালাচ্ছিল। অসিত এটা ওটা ভাবতে ভাবতে স্বভাব বসে না খুঁড়ছিল। আচমকাই ঘ্যাঁচ করে ব্রেক কষল রিক্সাটা। প্যাটেল রিক্সা বলে খুব জোরে ধাক্কা খেল না, কিন্তু অসিতের হাতখানা সজোরে লাগলো পাশের রডে। প্লাস্টিকের পর্দার ফাঁক থেকে সামনে তাকিয়ে দেখলো একটা বিড়াল রাস্তা এপার থেকে ওপার হয়ে গেল। মনে মনে একটু বিরক্ত হলো। চাচার চোখও গেছে দেখছি। 8 মিনিট 5 ওই পাড়ের মুদিখানার দোকানে সেরে দাঁড়ালে হতো। মোটর রিক্সা একটা না একটা পেয়েই যেত।
বিরক্তিটা আরও বাড়িয়ে দিল চাচার এর পরের ঘোষণাটা। বলছি বাবু, রিক্সার চেনটা পড়ে গেছে। চাচা চেনটা তুলবে, কিন্তু তার জন্য মোবাইলের আলো হাতে অসিতকে নিচে নেমে আসতে হবে। চাচাকে আলো দেখাতে হবে। মাথাটা দুম করে গরম হয়ে উঠল, তবে কিছু বলতে গিয়ে নিজেকে সামলে নিল। বাবার সাথে সেই বাচ্চাবেলা থেকে চাচার রিক্সাতে উঠছে সে। চাচা তাকে কতবার স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গেছে তার ইয়ত্তা নেই। এমন লোককে কিছু বলাটা অশোভন হয়ে যাবে। চুপচাপ করে কথা না বাড়িয়ে রিক্সার প্যাকেটগুলো রেখে নেমে এলো অসিত। কার্যক্ষেত্রে চাচা একা পারল না। বুক পকেটের মোবাইলটা কায়দা করে রেখে সেও হাত লাগালো। মিনিট 5 চেষ্টায় চেইনটা তুলে পকেট থেকে স্যানিটাইজার বার করে হাতটা কচলাতে যাবে, এমন সময় পাশ থেকে হুশ করে বেরিয়ে যাওয়া বাইকটার সবারই তো এর টুকরো কথা তার কানে এলো। ভদ্রলোক তাই বলছেন, বৃষ্টিতে পোষ্যটাকে নিয়ে সেই রিক্সায় ঘুরতে বেরিয়েছে। তা বলি আর কাণ্ড। তড়াক করে লাফিয়ে উঠে রিক্সার ভিতর চোখ রাখল অসিত। অবাক বিস্ময়ের সাথে দেখল দৃশ্যটা। রিক্সায় তার সিটের পাশে বসে আছে একটা প্রাণী। আবছা অন্ধকারের মধ্যে তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার সবুজেটে চোখ দুটো এলইডির মতো জলজল করছে। তাকে দেখেই কেমন একটা অদ্ভুত স্বরে ফ্যাঁস করে উঠে রিক্সার পিছন দিকের ফাঁক খুলে রাস্তায় লাফিয়ে পড়ল। প্রাণীটা চাচার ঘাড়ের উপর দিয়ে লাফ মেরে রাস্তার ওপারে অন্ধকারে উধাও হয়ে গেল। চাচা তড়িঘড়ি করে উঠে এলেন। বাপ, এই লক্ষণ তো ভালো নয়। বিলাইটা রাস্তার উপরে ছিল, কিভাবে এদিকে এলো? তুমি কি মাছ টাছ কিনেছো নাকি? নাহলে কিসের গন্ধে বাটে ওরকম উঠে এলো? অসিতের মাথা তখন গরম হয়ে আছে, তবে মোবাইলের টর্চ মেরে দেখেছে তার গিট বাঁধা প্লাস্টিকগুলোর কোনো ক্ষতি হয়নি। আঁচড় টাচড়ও দিতে পারেনি। সবে হয়তো উঠেছিল, তবে এবারে আর মাথা ঠিক রাখতে পারল না। বলল, বিড়ালের আর দোষ কি? তোমার মান্দাতার আমলে রিক্সায় রাস্তায় চেন পড়ে গেলে মাছের গন্ধে তো বিড়াল তো আসবেই। নাও চালাও তো এখন। চাচা এই পরিস্থিতিতে বিশেষ সন্তুষ্ট হলো না বলেই মনে হলো। অবশিষ্ট পথ বিড়বিড় করতে করতে প্যাডেল চালালো। বাড়ির সামনে নামিয়ে আমতা আমতা করে বলল, বলছি কি দাদাবাবু, একটু সাবধানে থাকবে। তোমার সাথে মাছ ছিল বলনি বাপ, জানলে মুদির দোকান থেকে একটু নুন লঙ্কা চেয়ে নিতাম। বর্ষার খাল বেরিয়ে এলাম, কত কি ভেসে আসে। ভালো ঠেকছে না গো দাদা। বিলাই এরকম উপরে তো উঠে আসে না, একটু সাবধানে থেকো। অসিতের মাথা খানিকটা ঠান্ডা হয়ে এসেছে ততক্ষণে। লোকটাকে 2-4 কথা বলার জন্য একটা অনুতাপের ভাব এসেছে। 10টা টাকা বেশি ধরিয়ে দিয়ে বলল, চাচা কিছু মনে করো না বুঝলে, তখন মাথাটা একটু গরম হয়ে গেছিল। তুমি দোকানে গিয়ে 1 কাপ চা খেয়ে নিজেকে চাঙ্গা করে নাও। বৃষ্টিতে একদম ভিজে গেছো দেখছি। কিন্তু চাচার সেদিকে নজর নেই। তার পিছন দিকে নজর নিবদ্ধ ছিল। সেই দিকে তাকিয়ে এই প্রথমবার অসিতের গাটা শিরশির করে উঠল। গ্রামে অসিতদের 3টে বাড়ি পর কমল কাকাদের বাড়ি। বাড়ির খোলা দালানে বুড়ি পাগলিটা বসে আছে, আর তাকে ঘিরে বিড়ালগুলো জটলা করছে। দৃশ্যটা খুব স্বাভাবিক। অসিতরাই তো অভ্যস্ত, কিন্তু আজ যেন বিড়াল দেখেই তারপর অস্বস্তি হলো। কাকারা বর্ধমান টাউনে চলে গেছেন বহুদিন হলো। এই গ্রামের বাড়িটা তালাবন্দি হয়ে পড়ে আছে। বাড়ির সামনে খোলা দালানে পাগলিটা আছে প্রায় মাস 3 হলো। বিড়ালগুলোর সঙ্গে ওর বেশাতি। পাগলা তাই মেয়ে মানুষ, আবারই করোনা পরিস্থিতি বলে গ্রামের মানুষ খুব একটা তাড়া দেয়নি। কমল কাকার ছোট ছেলেটা একদিন বাইক নিয়ে এসেছিল, সেও দেখে আপত্তি করেনি। তাই বুড়ি এখানেই থাকে। বনপাস টাউন দূর মফস্বল নয়, একেবারেই গঞ্জ। তাই মানুষজন এখন অতখানি আত্মকেন্দ্রিক হয়ে যায়নি। এর বাড়ি থেকে বেঁচে যাওয়া খাবারটা দিয়ে যায় মানুষ। পাগলি আর বিড়ালে ভাগ করে খায়। তবে আজকের এই পরিস্থিতিতে বিড়ালগুলো বিলক্ষণ ভয়ের উদ্রেক করছিল। ভয়টা চমকালো খুট করে খিল খোলার আওয়াজে।
অসিত আর চাচার কথা শুনে ছোট বোন বেরিয়ে এসেছে। প্লাস্টিকগুলো আলগোছে বোনের হাতে তুলে দিয়ে সোজা বাইরের উঠোন লাগোয়া চান ঘরে ঢুকলো অসিত। করোনা আবহতে এরকম নিয়মটাও মেনে চলেছে। বাইরে থেকে এলে একেবারে এই চান ঘর থেকে স্নান টান সেরে জামা কাপড় ভিজিয়ে তবেও ঘরে ঢোকে। একে তো ঠাকুমা আছেন, তারপর বাবা মায়েরও বয়স হয়েছে, আর দ্বিতীয়ত প্রমিতা মানে তার স্ত্রী দ্বিতীয়বারের জন্য গর্ভবতী। এবার এই অবস্থায় কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত নয়। স্নানঘর থেকেই শুনতে পাচ্ছিল মা তুমুল চিৎকার চেঁচামেচি জুড়েছে। কারণটা ঠিক বোধগম্য হলো না। হরাস হরাস করে জল ঢেলে বেরিয়ে এলো। বাইরে আসতেই মা হামলে পড়ল। হ্যাঁ রে, তোর আক্কেল গেল কি হবে না বাবু? বৌমার এই অবস্থা, তার মধ্যে ভর সন্ধ্যাবেলা তুই মাছ কিনে আনলি, জানিস না? ঠাকুমা বেরিয়ে এসে মাকে থামিয়ে দিলেন। থাক বৌমা থাক, ও না আমার মুখে উচ্চারণ করতে হবে না। তুমি বরং গোটা 2 মাছ আগে ভেজে তুলে দাও দেখি, আমি খিরে খিরে বাইরে গিয়ে রেখে আসি। আর প্রসঙ্গ তুলুনি, আর বৌমারে ওইসব মাছ খেতেও দিওনি, বুঝলে? সন্ধ্যে থেকে রাত একেবারেই ভালো কাটল না। অসিত দেখলো প্রমিতাও কেমন চুপ মেরে গেছে। ওর সাথে সেভাবে ভালোভাবে কথা বলছে না। বিরক্তিকর একটা ভয় যেন ঘরের মধ্যে ঢুকে গেছে। অসিত মনে মনে ভাবল, আমিও সারা জীবন গ্রামেই বড় হয়েছি, গ্রামেই থাকি। মাছ নিয়ে আসার টুকটাক সংস্কার যে আমার মধ্যে নেই তা না, কিন্তু এতখানি ভয় পাওয়ার কি কারণ আছে তা বুঝলাম না। বিশেষ করে এই আজকালকার দিনের মেয়ে, সারাদিন ইউটিউব আর ফেসবুক করা প্রমিতা যে ভিতর ভিতর এতখানি ভীতু তা তো জানতুম না। দিব্যি গ্র্যাজুয়েশন করা মেয়ে, এত সংস্কার। আমারও যেমন কপাল, কৃষি সমবায় দপ্তরে চাকরি করে হোম ব্রাঞ্চে 10টা বছর কাটিয়েই দিলাম। ইচ্ছে করে প্রমোশনটাও নিলাম না, আর শেষে কিনা করোনাকালেই প্রমোশন দিয়ে বর্ধমানে পাঠালে। না বর্ধমানে যাব, না এত ঝক্কি পোয়াতে হবে, ধূর্ত। তবে কাজের কথা একটাই, মুন্নির পুতুলটা বেশ পছন্দ হয়েছে। স্যানিটাইজ করে দিতে পুতুলখানা জড়িয়েই ঘুমিয়েছে। খেতে বসেও গুমট কাটল না। কারোরই মাছ খাওয়ার বিশেষ ইচ্ছে নেই। শুধুমাত্র 500 টাকা গচ্ছা গেল। তবে এই গুমট যে শুধুমাত্র নয় তা টের পেল তারা খানিক পরেই। অসিতের ঘুমটা এসেছে 1/2 ঘন্টা হয়েছে কি হয়নি, এমন সময় আচমকাই এক চিৎকারে তার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, কে চিৎকারটা করছে? তার ছোট ভাই অমিত। অমিত নিজের তলায় ডান দিকের শেষ ঘরটায় থাকে। ওইখানেই নিরিবিলি পড়াশোনা করে আর বারান্দায় টিউশনি করে। চাকরির পরীক্ষা দিচ্ছে, স্বভাবতই বেশি রাত অবধি জেগে পড়াশোনা করে। কিন্তু অমিতের এরকম ধারা চিৎকার করার কারণটা কি? কি হলো? তড়িঘড়ি করে আলো জ্বালিয়ে ওদিকে ছুটল অসিত। প্রমিতা হাত চেপে ধরল। তাকিয়ে দেখলো তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পাশের ঘর থেকে বোনকে প্রমিতার কাছে বসিয়ে দিয়ে নিচে চলে গেল অসিত। মা, বাবা, ঠাকুমা, মেজো ভাই সবাই উঠে এসেছে ততক্ষণে। অমিতের ঘরে ঢুকে অসিত দেখল অমিত ঠক ঠক করে কাঁপছে আর জানালার দিকে আঙুল দেখাচ্ছে। ছুটে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল খুটখুটে অন্ধকার। এদিকে ল্যাম্পপোস্টগুলোর বাল্ব বর্ষাকালে জ্বলে না, জল ঢুকে যায়। অসিত টর্চ মারল, কিন্তু কোথাও কিছু নেই। লম্বা ইটের রাস্তা বাড়ির পিছন দিক দিয়ে চলে গেছে। যতদূর আলো যায় নীরব, নিস্তব্ধ, নিঝুম। অমিত একটু সুস্থ হয়ে বলল, রাত্রিবেলা গুমোট লাগছিল বলে পিছনের দিকে জানলাটা খুলে দিয়েছিলাম। পিছন দিক থেকে খুব একটা বৃষ্টির ছাঁট আসে না, তাই এই জানলাটা খুলেছিলাম। পড়তে পড়তে হঠাৎই খচমচ করে একটা আওয়াজ কানে আসে। জানলার দিক দিয়েই আসছিল আওয়াজটা। জানলা দিয়ে টর্চ মারি আর তাতে সেই দৃশ্যটা দেখতে পাই। ওখানে কেউ একজন উপুর হয়ে ঠাকুমার রেখে যাওয়া মাছ খাচ্ছিল।
সে সে আলো ফেলতেই লাফিয়ে সরসর করে তত্ত্বদের পুরো পাঁচিল বেয়ে পালিয়ে যায়। এই দেখেই আমি আমি ভীষণ ভয় পেয়ে যাই আর আর চিৎকার করে উঠি। মেজো ভাই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিল, ভেবেছিল নির্ঘাতে পাগলির কাজ, কিন্তু ঠাকুমা বাধা দিলেন, বললেন, রাতে পিছন দিকে কেউ আসতে যাবে কেন? পাগলি তো আর কমল কাকুদের বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। তোমার কি মনে হয় এমন বাদলার রাতে এত দূরে আমাদের বাড়ির পিছন দিকে পাগলি আসবে? যা হওয়ার তা হয়েছে গো। দত্তদের এই পুরো ঘরটায় আগামী দিনে আমাদের বুকের কাঁটা হবে। এখন ঠাকুর নাম নিয়ে সবাই শোকে যাও, যাও দেখি, যাও যাও। সে রাতে ছোট ভাই অমিতকে আর একা ছাড়া হলো না, মেজো ওর সঙ্গে শুলো। কিন্তু সারা রাত কিছুতেই ঘুম এলো না শীতের। রাতে যতবারই চোখ বুঝল, ছোট সেই চিৎকার যেন বারবার কানে ভেসে এলো তার। ভোর রাতের দিকে একবার প্রস্রাব পেল। বিয়ের পরে উপরের ঘরে অসিত একখানা লাগোয়া বাথরুম বানিয়েছিল, সেখানেই ঢুকলো সে। আর ঢুকেই তার তৃতীয় ঘাটা লাগলো। বাথরুম থেকে 7 হাত দূরত্বে দত্তদের ছোলা বারান্দা, মাঝে কেবল ওই ফুট 6 গলি রাস্তা, পুরনো জায়গায় যা হয় আর কি, ঘেঁষাঘেঁষি বাড়ি। বাথরুমে বসে অসিতের পরিষ্কার কানে এলো ছোলা বারান্দায় কেউ জোরে জোরে পা ফেলে হাঁটছে। রীতিমতো থপথপ করে আওয়াজ হচ্ছে। দত্তদের বাড়িটা পুরো, অন্তত অসিত তার জন্ম থেকে ওই বাড়িতে কোনোদিন কাউকে আসতে দেখেনি। এত রাতে এই বিপজ্জনক ঝুল বারান্দা দিয়ে কে হাঁটতে পারে তা তার কিছুতেই মাথায় ঢুকলো না। গাটা শিরশির করে উঠল তার। হ্যাঁ, কি হলো? কোনো মতে হাত বাড়িয়ে জানালার শার্সিখানা টেনে বন্ধ করে দিল সে। এরপর বাড়িতে শুরু হলো নানা উৎপাত, এমন উৎপাত যে বাড়িতে টেকা দায় হয়ে গেল। ঠাকুমা শোয়ার আগে একবার বাইরে যান। ঠাকুমার আমাদের ইংলিশ ল্যাট্রিন পছন্দ হয় না, তাই বাইরের কল ঘরে যান। সেদিন সদ্য খাওয়া দাওয়া শেষ হচ্ছে, তখনও কেউই শুতে যায়নি। সবাই বারান্দায় পায়চারি করছে। ঠাকুমা সবার সামনে দিয়েই উঠোনে কলঘরের দিকে যাচ্ছেন। বাবা উঠোনে দুপা নেমে ব্রাশ করছেন। এমন সময় হঠাৎ যেন ঝড় উঠল। ঝড় বলা ফুল, শুধু তাদের পাঁচিলে লাগোয়া কয়েক গাছটায় যেন সারা জাগল। তারপরেই সপাটে নেমে এলো কিছু। বাবা কোনো মতে ঠাকুমাকে টেনে সরিয়ে নিলেন। জিনিসটা উঠোনে পড়ে ফট করে ফেটে গেল। দেখলাম একখানা কয়েদ ছুঁড়ে মারা হয়েছে। আর একটু এদিক ওদিক হলেই ঠাকুমার মাথা ফেটে চৌচির হয়ে যেত। কিন্তু এত রাতে কেই বা কয়েদ কাছে উঠবে, আর কেই বা কয়েদ ছুঁড়ে মারবে, আর প্রবৃদ্ধা ঠাকুমার মাথায় ছুঁড়ে মেরে লাভটা কি হবে? আমরা কিছুই বুঝতে পারলাম না। শুধু এক প্রচণ্ড ভয়ে আমাদের বাড়ির সকলেই থরথর করে কাঁপতে লাগলো। আমরা বুঝতে পারছি যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, কিন্তু উপায় কি? ঠাকুমা ঘরে ঢুকে বললেন, বড় কচি, তুই কাজটা বাবা ভালো করিসনি। মাছের সঙ্গে সঙ্গে তাকেও ন্যাওতা দিয়ে ডেকে আনলি বাপ। হ্যাঁ, আমাদের ঘরে থেকে ডেকে আনলি। এখন এখন ত্রাণ পাবো কিভাবে আমি জানি নে। গুরুদেব ছেলেও এককালে, এখন তার বেটা কদ্দূর কি পারবে কে জানে। এরপরের ঘটনাটা ঘটল মেজো ভাইয়ের সাথে। মেজো ভাইয়ের স্টেশনারি স্টোর, দোকান সেরে একটু সন্ধ্যা রাতে বাড়ি ফিরত। সেদিন সাইকেল নিয়ে পিছন দিক দিয়ে ফিরছিল। বাড়ি আসার আগে হঠাৎ করেই সে দেখে একজন মহিলা তাদের খিড়কির দিক থেকে বেরিয়ে ততদের পাঁচিল বেয়ে টিকটিকির মতো করে উঠে গেলেন। তারপরই
উপরে ধপ করে আওয়াজ। সেই দেখে সে আর সাহস পায়নি। সোজা সাইকেল ঘুরিয়ে দোকান খুলে গ্যারেজ করে রিক্সা ধরে সামনের দিক দিয়ে ঘর এসেছিল। রাতে তীরে জ্বর এলো তার। না, কেউ এই করোনার ভয় পেল না, কারণ তারা বুঝতে পেরেছিল তাদের সঙ্গে যা ঘটছে তা ঠিক বাস্তবোচিত কিছু নয়। অন্তত জনার সাথে লোকের মুখ থেকে তারা এর মধ্যেই শুনে ফেলেছিল। বাড়ির পিছন দিকে তারা অনেকেই এক মহিলাকে ঘুরতে দেখেছেন। আবছায়া সেই মহিলা তাদের বাড়ির পিছন দিকে প্রায় ঘুরে বেড়ায়। পথচারী দেখা পেলেই মুহূর্তেই উধাও। রাতে নাকি বাড়ির খিড়কির দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। তাই মানুষজন পিছনের গলি রাস্তা দিয়ে চলা বন্ধ করল। পিছনের দিকে সত্যিই যে সমস্যা তা অসিত বুঝল আরেকদিন। দিনের বেলাতেই সেদিন পিছন দিকের কোলাপসিবলটা ব্ল্যাক জাপান করছিল ছোট ভাই অমিত আর অসিত। হঠাৎ করেই হু হু করে ঝড় দিয়ে ওঠে। ঝড়পট করে কুল পড়তে লাগলো গায়ে। ঝড় হচ্ছে ঠিক কথা, কিন্তু কুল গাছটা অন্তত হাত ছয়েক ভিতরে, তত্ত্বদের বাগানের ভিতরে। কাঁটা কাঁটা দিয়ে উঠল অসিতের। তাড়াতাড়ি ভিতরে ঢুকতে গিয়ে আছাড় খেল অসিত। খিড়কির কাঠের দরজার বাইরে কোলাপসিবল, পুরোনো আমলের কাঠের দরজা। পাড়া লাগানো আয়নার চল ছিল তখন। এখন কিছুটা খোলাটে হয়ে গেছে ঠিকই, কিন্তু তবুও উপর হয়ে ছায়াটা দেখেছিল অসিত। তার আর তার ভাইয়ের পিছনে দাঁড়িয়ে তিনি বা সে, তবে মাটিতে পা রেখে নয়। ভাই দেখেনি, কিন্তু তার অদৃশ্য উপস্থিতি ওকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। সে দুপুরে দুজনেরই জ্বর এলো। তাদের শোয়ার ব্যবস্থা হয়ে গেল। একদিকে 3 ভাই একসাথে শুলো, আর অন্যদিকে অসিতের স্ত্রী প্রমিতা, বোন, মেজ বৌমা একসাথে শুলো। আরেক ঘরে বাবা, মা, ঠাকুমা একসাথে শুলেন। রাতে সামান্য আওয়াজ হলেই ভয়ে একে অপরের হাত আঁকড়ে ধরত তারা। সবার ঘুম পাতলা হয়ে গেছে। এমনকি যে পাগলি এতদিন ধরে কমল কাকুদের বারান্দায় শুতো, সেও কিনা তাদের বাড়ির পাশ থেকে সরে গিয়ে দূরে পথের ধারে কুমটির ভিতরে আশ্রয় নিল। আর তার বিড়ালগুলো রাত ফিতে আর ঘোরাঘুরি করে না, শুধু মাঝে মধ্যে প্রচণ্ড ভয়ে কেঁদে বেড়ায় যেন। পাড়ার মধ্যিখানে অবস্থান হয়েও অসিতদের বাড়িখানা যেন পুরো একলা হয়ে পড়ল। দিন দিন সমস্যা বাড়তে থাকলো। ভর দুপুরে দেওয়া জামা কাপড় হঠাৎ হঠাৎ করেই উধাও হয়ে যেতে লাগলো। সেই জামা কাপড় তত্ত্বদের পাঁচিলের উপরে বাগানে পড়ে থাকতে দেখা গেল। কোনো কোনো দিন উঠোনের তারের উপরে প্রচণ্ড জোরে ঝনঝন আওয়াজ উঠত। কোনোদিন ছাদের উপরে দাপাদাপির আওয়াজ কানে আসত। অসিতের মেজ ভাই বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছে। এখন ছোট ভাই আর বাবা পালা করে করে দোকানে যায়। মেজ ভাই মা, বোন আর ঠাকুমার কাছে বসে থাকে। প্রাতকৃত্য ছাড়া ছাড় হয় না তাদের। তবে অসিতের অবস্থা আরো সঙ্গীন। গর্ভবতী স্ত্রী আর বাচ্চা মেয়ে নিয়ে কি যে করবে সে কিছুই মাথায় ঢোকে না তার। শেষমেশ শ্বশুর বাড়িতে খবর দিল অসিত। উদ্দেশ্য বাড়িতে একটু লোকজন বাড়ানো। তার শ্যালক শ্যালিকাটি অনলাইনে কলেজ করছে, ভ্রমণের সমস্যা নেই। যদি দিন কয়েক থাকে বাড়িটা একটু ভরাট থাকে আর কি। 2টি লোক বাড়লে একটু সাহস পায় তারা। যাক, কিছুদিন দেখা যাক কি হয়। শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে দেখে অসিত সেদিন অফিসে গেল। যথারীতি 3 দিন কাটিয়ে ফিরছে। আবার সেই তবিয়ত চাচার রিক্সাতেই আসছে সে। মন মেজাজ খারাপ, তাই অপেক্ষা না করেই এটাতেই উঠে পড়েছিল। চাচা এটা ওটা বলছেন, কিন্তু সেদিকে তার নজর নেই। বাড়ির সামনে রাস্তাটা এসে হঠাৎ করেই কেমন একটা অস্বস্তি শুরু হলো তার। তবিয়ত চাচাও রিক্সাটা দাঁড় করিয়ে দিয়েছে। বাড়ির সদর দরজা দিয়ে একজন মহিলা
এলো চুলে হন হন করে বেরিয়ে এলো। তারপর কোনো দিকে না তাকিয়ে যেন তুমি দৌড়ে গিয়ে কমল কাকুদের বাড়ির পিছনে অন্ধকারে মিলিয়ে গেল। অসিত রিক্সা থেকে নেমে এই 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 কে আপনি? কে? বলে চিৎকার করে দৌড়াতে যাচ্ছিল, তবে ওর চাচা তার হাত ধরল, বলল, হেই হেই, তুমি তুমি কি করতে যাচ্ছ? এখন কি বুঝতে পারছো না ও কি? ওই দরজা দিয়ে কি কোনো মানুষ বের হয়? ভালো করে দেখো। এবার অসিত দরজার দিকে তাকায়। দরজা সামান্য আলতো ফাঁক করা। ভালো করে দেখলে বোঝা যায় যে এ ফাঁক নয়, কাঠের পুরাতন দরজা অল্প ফাঁক হয়েই থাকে, এ সেটাই। তবে এ দিয়ে কুকুর বেড়াল ছাড়া আর যে হোক মানুষ বাইরে আসতে পারে না। নিমেষে অসিতের শরীর ঘেমে উঠল। চাচার হাত ধরে রিক্সার পাতানির ওপর থপ করে বসে পড়ল সে। চাচা বললেন, তা কদিন হচ্ছে বাবু? যদি না আমার খুব ভুল হয়, সেদিন থেকে কি এই অশান্তি শুরু হয়েছে? অসিত কিছু বলতে পারল না। আস্তে আস্তে মাথা নাড়ল কেবল। চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত কি রয়েছে, তাদের কত খিদে চাওয়া ইচ্ছে রয়ে যায়, আমরা কতটুকু আর নিতে পারি বলো? তাই তো আমাদের একটু সামলে থাকতে হয়। মারা যাবার পর মানুষের কি আর ভালো মন্দ জ্ঞান থাকে? তাদের তো আমরাই। যাকে যাক, যা হওয়ার হয়েছে, এখন উপায় ভাবতে হবে। এমন সময় বাড়ির ভিতর থেকে ভীষণ শোরগোল উঠল। অসিত আর চাচা রিক্সা থেকে নেমে দরজা ধাক্কাতে লাগলো। তাদের দেখা দেখি আশেপাশের বাড়ি থেকেও প্রতিবেশীরাও চলে এসেছেন। অসিতের বাবা দরজা খুলে দিলেন। ভিতরে তখন কান্নাকাটি পড়ে গেছে। ঠাকুমা উঠোনে পড়ে আছেন, কাল দিয়ে ক্যাঁচলা উঠছে তার, হাত পা সামনে কষে যাচ্ছেন। জানা গেল মশার উপদ্রব হচ্ছিল বলে ঠাকুমা ডিমের ট্রে আনতে উঠোন এসেছিল। বারান্দায় জেলে রাখলে মশার উপদ্রব কমে যায়। আচমকাই চিৎকার আর থপ করে পড়ে যাওয়ার আওয়াজ পান বাবা। ছুটে এসে দেখেন এই অবস্থা। ঘটনাটির সময় যা বুঝলো অসিত, তাতে সে যেই সময় ওই অদ্ভুত মহিলাকে ঘর থেকে বেরোতে দেখেছে, ঠিক সেই সময় এটা ঘটেছে। কিন্তু এখন ভাবার সময় নয়, কি করা যায়? প্রতিবেশীরা যে যার মতো বিধান দিতে লেগেছে। কেউ বলে মৃগী, কেউ বলে কহরা। এদিকে চাচা কিন্তু স্থির ছিলেন না। কলতলা থেকে মগে করে জল এনে ছড়া দিতে লাগলেন উঠানে। তারপর হাতের চেটো দিয়ে ঠাকুমার পাশে বিঘত খানেক জায়গা মুছে নিয়ে নিজের হাত পা ধুয়ে বসে পড়লেন। তারপর বিড় করে মন্ত্র পড়া শুরু করলেন। আর সেই সঙ্গে ঠাকুমার শরীরের ইঞ্চিখানেক উপরে হাত রেখে বোলাতে লাগলেন বাতাসে। মুহূর্তে জায়গাটা কেমন একটা আষ্টে গন্ধে ভরে উঠল, যেন মাছ বাজারে এসে পড়েছে তারা সকলে। চাচা মন্ত্র থামালেন না। মিনিট পাঁচেক পরে উঠে দাঁড়িয়ে কানে মাথায় হাত স্পর্শ করে বললেন, বিসমিল্লাহি তাকুওয়াতা আল্লাহু লা ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি ইয়াতু ওয়ালা তাকুওয়াল ওয়া আল্লাহু বিল্লাহ। মুহূর্তেই সব গন্ধ কেটে গেল, সব যেন স্বাভাবিক হয়ে এলো আবার। চাচা বললেন, সব বাধা কেটে যাবে, শুধু কারণটা জানা লাগবো। উনি সারে এলেই সব জানা যাবে। মিনিট দশেক পরে ঠাকুমার জ্ঞান ফিরে এসেছিল এবং তিনি শুনিয়েছিলেন এক আশ্চর্য কাহিনী। ঠাকুমার ডিমের ট্রেটা তুলে লাইটারটা দিয়ে আগুন ধরাতে যাবেন, এমন সময় তার সামনেটা যেন হঠাৎ করে সব অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকার থেকে তিনি একটি খংখঙে গলার আওয়াজ শুনতে পান। মাসিমা, মাসিমা, আমি এসেছি, আমাকে চিনতে পারছো? মাসিমা,
আমাকে 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 কাছে ডেকে নাও। মাসিমা, মাসিমা। সেই অন্ধকারের একটা নীরের চোঙা থেকে আওয়াজটা ভেসে আসছে, তবে সে আওয়াজ চেনা যায়। এ আর কারো নয়, রুনু পিসির আওয়াজ। রুনু পিসি অসিতের দুঃসম্পর্কের পিসিমা ছিলেন, অসিতের নিজের পিসির ননদ। পিসির সঙ্গে প্রায় আসতেন তাদের বাড়ি। আসলে অকাল বৈধব্যের পর দাদাদের বাড়িতেই তিনি থাকতেন, সেই জন্য বৌদিদিদের সঙ্গে তাদের বাপের বাড়িতেও নিজের বোনের মতো আসতেন। সবাই, বিশেষ করে অসিতের ঠাকুমা, পুরো ভালোবাসতেন রুনু পিসিকে। নিজের মেয়ের চেয়ে কখনো আলাদা দেখেনি তাকে। সেই রুনু পিসি এসেছেন, তবে পিসি হয়ে নয়, প্রেত হয়ে। রুনু পিসি মারা গেছেন আজ প্রায় 3 মাস হলো। সেই মারা যাওয়াটাও বড় মর্মান্তিক। পিসির কোনো সন্তানাদি ছিল না, হওয়ার সুযোগও হয়নি। পিসে মশাই বিবাহের 3 মাসের মাথাতেই মারা যান। তখন অসিতের পিসি পিসমশাইরা আস্তে আস্তে কলকাতায় দাদাদের ফ্ল্যাটে উঠে এলেও রুনু পিসি গ্রামের বাড়িটা আগলে পড়েছিলেন। পিসিরা এবং 2 দাদা বহুবার বলেছেন, কিন্তু উনি সম্ভবত ভাইপোদের সংসারে নতুন করে আর উঠতে চাননি। পৈতৃক ভিটায় দাদাদের পাঠিয়ে দেওয়া হাত খরচে আর চাষের টাকা থেকে দিব্যি চালিয়ে নিতেন তিনি। পিসিদের গ্রামটাও 2-3টে স্টেশন পরেই। আগে যখন ট্রেন ছিল না এত, খালপাড় দিয়ে সোজা বাম দিকে হেঁটে গেলে এক পালায় পৌঁছানো যেত। দাদারা প্রতি বছর দুর্গাপূজা এবং অন্যান্য ছুটি ছাটায় বাড়ি আসতেন, তাই পিসি 2 মাসে একবার আসতেনই তাদের বাড়ি। এছাড়াও অসিতদের কাছাকাছি বাড়ি। এতদিন কোনো সমস্যা হয়নি। গোল মাত্র করোনা। মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। পিসির সাথে বহু দিন দেখা করতে পারেনি কেউ। তারপরে পড়ল লকডাউন। পিসি জ্বরে পড়লেন, অথচ তাদের কাউকে জানাতে পারেননি। সম্ভবত ইচ্ছে করেই জানাননি, সম্ভবত চাননি যে এই পরিস্থিতিতে ওনাকে নিয়ে ব্যতিব্যস্ত হোক তারা। তাছাড়া অসিতের স্ত্রী প্রমিতার গর্ভবতী হবার খবরটা উনি জানতেন। পরে যখন শরীর খারাপের সংবাদ এসেছিল, থানা পঞ্চায়েত পারমিশন করাতে করাতে 1.5 দিন চলে গেল। সব সেরে যখন পৌঁছেছিল তারা, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অসুস্থ মানুষটাকে খাবার দেয়নি কেউ, অথচ তাহের বেলা দর, রোগের ভয় অসিতের ভাই ও পিসেরাই শ্মশানে গিয়েছিল। অসিত প্রমিতার জন্য যেতে পারেনি, দূর থেকে দেখেছিল তারা। পঞ্চায়েতের লোকজন পিপি কিট পরে বডি দাহ করছে। পিসেদেরও পঞ্চায়েতের লোকজন কাছে যেতে দেননি। তাছাড়া সার মৃতদেহ দেখে ওদের নিজেদের কেমন অসুস্থ লাগছিল। কেউই আর এগোয়নি ভয়ে। পিপি কিট পরা দাহকারীরাই দাহ করে অস্থি ইত্যাদি লাঠিতে করে জলে ভাসিয়ে দিলে। আধা খ্যাঁচড়াভাবে কেমন এক অস্বস্তি এবং অসহায়তার মধ্যে দিয়ে চলে গেল মানুষটা। শ্রাদ্ধ শান্তি কিছুই ভালোভাবে করা যায়নি। পিসেরা শুনেছিলাম কলকাতায় ফিরে গিয়ে কোনো মতে গঙ্গার ঘাটে কাজ সেরেছিলেন। ভেবেছিলেন লকডাউন উঠে গিয়ে সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হলে তবে ব্রাহ্মণ ডেকে ভালোভাবে কাজ করাবেন। কিন্তু কাজটা যে কিছুই হয়নি তা বুঝতে পারছে অসিত। পিসি মুক্তি পাননি। ঠাকুমা পুরো ভালোবাসতেন তাকে, তাই হয়তো বারে বারে ঠাকুমার কাছে ফিরতে চাইছিলেন। ঠাকুমাকে কিছু ইঙ্গিত করতে চাইছিলেন। এবার চাচা বললেন, জানো তো বাবা, এই জন্য নদী খাল পার দিয়ে মাছ মাংস বয়ে আনতে নেই। শেষটা যেহেতু ওখানে হয়, তাই প্রেতজনীরা ঘুরে বেড়ায় ওই আশেপাশেই। এখন যদি বলো কেন, এর কোনো ব্যাখ্যা নেই। আমাদের বাপ দাদারা, তাদের বাপ দাদারা তাই কয়ে আসছে। সম্ভবত উনিও সেভাবেই ঘুরে ফিরছিলেন অতৃপ্ত সত্তা নিয়ে। এবার কিভাবে তোমার ওপরই নজর পড়লো, আর কেনই বা তুমি সেদিন রাস হালকা করে মাছ নিয়ে এলে, তা একমাত্র উপরালাই জানেন। হয়তো তার ইচ্ছে ছিল
সে মানুষটা মুক্তি পাক। প্রেতজনই বেশি দিন আমাদের দুনিয়াতে থাকলে এ দুনিয়ার সমতা ভাঙে, বাতাসের ক্ষতি হয়। তাই হয়তো তোমাকে দিয়ে আনালে। দ্বিতীয় ব্যাপারটা হলো, তোমার বাড়িতে গর্ভবতী স্ত্রী লোক আছেন। গর্ভবতী কেউ থাকলে বাস্তুর বাঁধন আলগা হয়। এই সময় খানিকটা বিধিনিষেধ পালন করতে হয়। জানোই তো, সন্তান জন্ম খোদা তালার পবিত্র চমৎকার। তাই শয়তান এই সময় খুব লকড়া করে। তোমার ঘরের বাঁধন আলগা ছিল, উনি আস্তানা নিয়েছেন। এখন আর কিছু করার নেই, বাস্তুর বাঁধনটিকে পোক্ত করে বেঁধে ফেলতে হবে। সে আমি করে দেবো খন। তবে তোমরা বেঁধে দেওয়ার 7 দিনের ভেতর তোমাদের মতে ওনার একটা ব্যবস্থা করো। কাল সকাল সকাল আমি আবার আসবো। সেদিন রাতে কানে এসেছিল এক কান্নার শব্দ। কেউ যেন বাড়ির পিছন দিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এতদিন লোকের মুখে শুনেছিল সবাই, এবার নিজেরা প্রথমবার শুনল সেই কান্নার আওয়াজ। সবচাইতে আশ্চর্য, মানুষটা যখন বেঁচে ছিল তখন তার গলার আওয়াজ কত আপন ছিল, আর আজ যখন সে কাঁদছে তাদের কষ্ট হওয়া তো দূর, উল্টে প্রচন্ড ভয় লাগছে তাদের। গোটা ঘর শুদ্ধ লোক সে রাতে ঠাকুর ঘরে কাটিয়ে দিল। পরদিন বেশ কিছু সরঞ্জাম নিয়ে চাচা এলেন, সঙ্গে চাচার 2 ছেলে। খানিকক্ষণ কিছু প্রক্রিয়া করার পর ঘরটি বেঁধে দিয়ে গেলেন। বেঁধে দেওয়া বলতে বাস্তুর 4 কোণে 4টি মাঝারি কিল পুঁতে দিয়ে গেলেন। পিছন দিকের দত্তদের পাঁচিলে একটা বড় কিল আর জুতো ঝুলিয়ে দিলেন। এইরকমভাবে আশেপাশে 2-4টে যে বড় ঝাঁকড়া গাছ ছিল তাদের গায়ে পুরনো ছেঁড়া চপ্পল আর পেরেক কেঁথে চাচা ঘরের ভিতর ঢুকলেন। বাড়ির সকলকে কালো সুতোয় বাঁধা গোটা 10 তাবিজ দিয়ে বলেন, শোনো, আগামী 1 মাস হাতে রাখবে। তারপর কোনো পুকুরে গিয়ে পাড়ের দিকে মাটিতে পুঁতে দিয়ে চান করে উঠে আসবে। টাকা দিতে গেলে চাচা হাঁ করে উঠলেন, বললেন, না 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 না, এসব আমি নিতে পারবো না। এই বিদ্যা আমার গুরুর দান, আমার পীর বাপের কাছ থেকে পাওয়া। বাপ কাউকে ঝাড়িয়ে তাড়িয়ে পয়সা নিত না, আমিও নিই না। পয়সার জন্য রিক্সা চালাই, ওপরওয়ালার কৃপায় ওতেই আমার চলে যায়। কিন্তু আমি 7 দিনের বেশি তো বেঁধে রাখতে পারবো না বাবু। এর মধ্যে তোমাদের ধর্ম মতে ওনার শান্তির জন্য যা যা করার তা করে ফেলো। আর দিতেই যদি চাও তো কাজ হয়ে গেলে পীর বাবার মাজারে একটা চাদর চড়িও। আজ আরও 4 মাস পেরিয়েছে। প্রমিতা আর পুচুকে নিয়ে সকালে ঘরে ঢুকেছে অসিত। ঠাকুমা এলেন, ধোয়ালে মুড়ে পুচুকে কোলে নিয়ে অসিতের দিকে তাকিয়ে বললেন, বড় কচি, ভালো নাম কি রাখবি জানি না, তবে তবে ডাক নামটা রুনু রাখিস বাবা, রুনু রাখিস কেমন? শুনলেন আজকের গল্প তমগ্ন নস্করের রুনু। আজকের গল্পে কথক, তবিয়ত চাচা ও অমিতের চরিত্রে শুভ, ঠাকুমা, মা ও রুনুর চরিত্রে সমৃদ্ধি, অসিতের চরিত্রে সাংখ্য, লোকের চরিত্রে শিব। গল্পে পোস্টার ডিজাইনে সৌম্যদেব, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ। স্টোরি টিমে রয়েছেন সোমেশ্বর, অব্র ও দেবস্মিতা। সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।